মানবতাকে কিরকম ভাবে আগিয়ে নিয়ে যেতে হয়, মানবতার পূজারী কিরকম ভাবে হতে হয়। তিনি জাতীয়তাবাদের, তিনি দেশের পক্ষে, দশের মিলনের পক্ষে কথা বলেছেন। তার এই শুভ জন্মবার্ষিকীতে আমরা আমাদের মাননীয় শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত টিআইসি ম্যাডামের এবং আমার সহপাঠী বিএড এবং ডিএলএড এর সমস্ত সহপাঠীদের আগ্রহীদের স্বাগত জানাচ্ছি। আপনারা এসেছেন, আমাদের খুব আমরা আনন্দিত। এই প্রোগ্রামটা আমাদের আয়োজনে খুব শর্ট নোটিসে আয়োজন করতে হচ্ছে। আপনারা যে এসেছেন আমরা সত্যি খুব আপ্লুত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861, তিনি 1916-17 সালে আমরা যারা ন্যাশনালিজম গ্রন্থটি পড়েছি, উনি জাপান আমেরিকায় গিয়েছিলেন। উনি ওখানে গিয়ে ব্রিটিশ যে ঔপনিবেশিকতা, কলোনিয়ালিজম যাকে বলা হয়, সেটা তীব্র সমালোচনা করেন এবং যে জাতীয়তাবাদ, আমাদের জন্য জাতীয়তাবাদটা যে কি ইম্পর্টেন্ট বা কি গুরুত্বপূর্ণ সেটা সম্বন্ধে আলোচনা করেন। আমরা এখানে সকলে সমাবেত হয়েছি তার এই পূর্ণ জন্মবার্ষিকীতে, তাকে সেলিব্রেট করার জন্য, তার কাজকে মাথায় রেখে এগিয়ে চলার জন্য, এবং তিনি যে আমাদেরকে নীতি শিখিয়েছেন, তার যে নীতি আদর্শ, সেগুলো আমাদের জীবনের যে পাথেয়, সেগুলোকে আমরা মনে রাখবো সবসময় এবং আমরা একটি ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। আমি আমার সহ অ্যাঙ্কর অনুরাধা দিকে কিছু বলার জন্য এবার অনুরোধ করছি। সবাই প্লিজ শুনতে যদি কষ্ট হয় একটু মার্জনা করবেন, জেনারেটারের প্রচন্ড আওয়াজ আসছে, আমার কিছু করার নেই। সবাই জোরে একটা এবার আমাদের দুলাল স্যার রবীন্দ্রনাথের মূর্তিকে মাল্যদান করবেন। সবাই হাততালি ঢুকে যাচ্ছে কেন? হাততালি এবার আস্তে আস্তে আমি সোনালি ম্যাডামদেরকে অনুরোধ করছি রবীন্দ্রনাথের মূর্তি দেওয়ার জন্য। আপনারা আসুন, আপনারা একে একে আসুন স্যার। রামকৃষ্ণ স্যার আসুন, স্যার প্রভাত স্যার, অমিত স্যার, ম্যাম আসুন। এবার সবাই ম্যাম সবাই হাততালি। হ্যাঁ হাতে খুলছে ভাই, মনে হয় দেখা যাও। আরে বাহ, তার আদর্শ, তার
জীবন নীতিগুলো আমাদের মধ্যে যেমন থাকে। এবার আমি আমাদের বন্ধুদের সহপাঠীদের মধ্যে হচ্ছে একদিন চলে আরো আসুন। ধরতো আবার ধরতো বানাই একটা ভিডিও উপরে উঠে যেতে হবে ভিডিও হচ্ছে হাততালি বাজিয়ে দিলেন। তাদেরকে নিয়েই আমরা আমাদের এই প্রোগ্রাম আগে দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা প্রত্যেকেই জানি বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ কবি যদি কেউ থেকে থাকেন তিনি হলেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সম্পর্কে আমরা যতই পড়ি না কেন বলাটা খুব কমই হয়ে যায়। এই অল্প সংখ্যক সময়ের মধ্যে তার সম্পর্কে যদি আমরা কিছু বলতে চাই আমার মনে হয় না আমরা বলে সেটা শেষ করতে পারবো। কিন্তু যেহেতু আমরা একটা অনুষ্ঠান এখানে আয়োজন করেছি তাই তার সম্পর্কে যতটুকু না বললেই নয়, আমরা তার মধ্য দিয়ে তাকে সম্মান জানাবো। আমরা প্রত্যেকেই জানি 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং 1941 সালের 7ই অগস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি কেবলমাত্র সাহিত্যিক হিসেবে বা কবি হিসেবে পরিচিত নন, তিনি একজন নাট্যকারও ছিলেন, একজন শিল্পকারও ছিলেন এবং দার্শনিকও তিনি ছিলেন। তাই একটু আগেই আমি বলেছি যে তার সম্পর্কে আমরা যা কিছুই বলি না কেন বলে হয়তো আমরা শেষ করতে পারবো না। তো তাই আজকে রবীন্দ্র জয়ন্তীর জন্মদিবস উপলক্ষে আমরা যেহেতু এখানে সবাই সমবেত হয়েছি তাই তার সম্পর্কে আমাদেরকে একটু না বললেই নয়। তোমরা প্রত্যেকেই জানো তার রচিত আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মনোয়তি নায়ক জননী, এটা রবীন্দ্রনাথের লেখাই তো? ঠিক বলছি তো? একদম। তাহলে আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা একটা ওপেনিং সং দিয়ে শুরু করেছি ঠিকই, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যদি এই সঙ্গীতটি আমরা সবাই মিলে সমবেতভাবে না গাই তাহলে তাতে কোথাও যেন কোনো একটা জায়গায় যেন সম্মান জানানোটা কিছু হলেও একটু ক্ষুণ্ণ থেকে যাবে। তাই এখন তোমরা সবাই একসাথে উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে একসাথে আমরা এই জাতীয় সঙ্গীত গানটা গাইব। আর এর জাতীয় সঙ্গীত গানটার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিক রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সহকর্মী এবং বিনা চেতন বিএড কলেজ এবং সোশ্যাল অ্যাকশনের প্রিয় শিক্ষার্থীরা, অল অফ ইউ ওয়েলকাম। সবাই কেমন আছেন? আর একটু জোরে বলুন। ভালো আছি। তাহলে আমাকে তো মাঝখানে বলার আজকে এই একটা শুভ সন্ধিক্ষণে উপস্থিত হতে পেরেছি
যে 163তম রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে এবং আগে সশস্ত্র প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি বিশ্বকবি, ওনাকে আমার শতকোটি প্রণাম। এই বলে যখন সবার কাছ থেকে একটা উত্তর পেলাম, তখন একটা ভাবনা আমার মধ্যে এলো। তো সেটা একটু কথা বলে আর তারপরে হয়তো কিনা জানি না, তো সেই কথাটাই বলে দিই। তারপরে হয়তো পরে যদি সুযোগ হয় তখন হয়তো বলার চেষ্টা করব। এখানে যে কথাটা আছে যে ভালো আছি, এই কথাটার মতো উত্তর দিয়ে দিচ্ছি আমি। কেমন আছো? কেউ বললেই মুখ থেকে বেরিয়ে আসি ভালো আছি। এই ভালো আছি কথাটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ছোট দুঃখ বুকে জমিয়ে রেখে বলতে ভালো আছি, কারণ সমাজের প্রতিটা মানুষ প্রত্যেকে এখন ভয় পায় কারো দুঃখের কথা, কেননা কারো মতে তাদের কাছে সময় নেই, ভয় পায়। এই জন্য যদি কিছু চেয়ে বসে, মানুষের সাধারণ সৌজন্যবোধটুকু হারিয়ে যাচ্ছে দিনে দিনে। তাই দুঃখের কথা জানানোর চেয়ে ভালো আছি এই কথাটাই বলাই সেও মনে করেন প্রত্যেকে, তাই তো? আর কিছু বলতে হবে কি? আচ্ছা, তাহলে ওইটা বলে আর কি শেষ করা হলেও পরবর্তীকালে তিনি বিদ্যালয় ছেড়ে চলে আসেন, এমনকি গৃহেই শিক্ষা কার্য সম্পাদন করেছেন। পরবর্তীকালে দেখেছি যে তিনি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক কাজ করেছেন। তিনি এই সীমাবদ্ধ শিক্ষা ব্যবস্থার পরিবর্তে মুক্ত লম্বা করে তুলে শিক্ষার কথা বলেছেন। না না, আমি এটা এভাবে তুলবো, এভাবে তুললে ডাইরেক্ট আমি ইউটিউবে পোস্ট করতে পারবো। তার নিজের এটাকে আবার এডিট করতে হবে। স্বাধীনতার মধ্য দিয়ে শিক্ষা লাভ করবে, সেই শিক্ষার কথাই তিনি শিখিয়েছেন, যা আজ আমরা আলোচনা করছি বা আমরা তার ফল পাচ্ছি। আমাদের এই পরিবেশও আজকে সেই জন্য শান্তিনিকেতনের পরিবেশ তৈরি হয়েছে, সেই সাজসাজের রব আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে ভারমুক্ত শিক্ষার কথা, যেখানে কোনো চাপ থাকবে না শিশুর মধ্যে। শিশু আনন্দের সাথে, স্বাধীনতার সাথে সৃজনশীল কাজকর্মের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করবে। তার বাস্তব রূপ যদি আমরা প্রতিফলিত করতে পারি, হয়তো শিক্ষক হয়ে সেই বিষয়টাকে যদি আমরা ভালোভাবে অনুসরণ করতে পারি, তাহলে আরো শিক্ষকতাটা কতটা সার্থক বলে মনে করবো। আর তিনি শুধুমাত্র যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা, সেই কথাই নয়, তিনি আমরা তার মধ্যে উদয় হয়েছে। এছাড়াও আমরা দেখেছি তার সাংসারিক জীবনে প্রতি পদে পদে তার বিপদ সম্মুখীন হয়েছে। প্রতি পদে পদে তাকে, প্রতিটা পদেই তাকে হারিতে হয়েছে তার কাছের মানুষজনকে। কিন্তু তবুও কিন্তু সেই দুঃখ এবং বেদনাকে নিয়েও কিন্তু তিনি জীবনের পথে তার সাহিত্য চর্চায় প্রতীক ছিলেন এবং আরো নতুন চিন্তাধারা আমাদেরকে পুরস্কার দিয়ে গেছেন, যা সেই চিন্তাধারায় আমরা আজ উদ্বুদ্ধ হয়েছি। তিনি বলেছিলেন, আমাদের জীবনে দুঃখ আছে, মৃত্যু আছে, কিন্তু তার মধ্য থেকেও আমাদেরকে শান্তি এবং আনন্দ এবং অনন্ত এক শিক্ষা দিয়ে থাকে। এই কথা তিনি অনেক কথাই বলে গেছেন, অনেক সাহিত্যে এবং সাহিত্যের বিভিন্ন গল্প, উপন্যাস এবং কবিতার মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের করে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে ভাবো, তখন কিনা চিনতে আমায় পারো। তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসলে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত থাকে, বসবে তুমি সবার খাওয়া করে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে করে। আমি আমার ছোট্ট ছায়াখানি তোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ে ঝরে।
থেকেই দেখবে বাবা মা তার সন্তান এই তিনজনকে নিয়েই তাদের জগৎ। প্রথমে যখন তার বাবা মাকে নিয়ে সন্তান থাকে, সন্তান থাকা অবস্থাতে তার পড়াশোনা নিয়ে এতটাই বাবা মা ব্যস্ত, পরবর্তীকালে দেখা যায় যে বাইরের আর যারা রয়েছে, দাদু হতে পারে, ঠাকুমা হতে পারে, পিসি হতে পারে, মাসি হতে পারে, কারো কাছে কিন্তু বর্তমান দিনে সময় নেই যে তাদের কিছু খবর নেওয়ার। কেউ ফোন করলে বড়জোর হয়তো ওই ফোনের মাধ্যমেই যোগাযোগ হয়, কিন্তু কেউ কারো বাড়িতে আসা যাওয়ার ব্যাপারটা অনেকটাই মিটে গেছে। তার মানে কেউ আসতেও চান না আর কেউ যেতেও চান না। প্রয়োজনে দীঘা, পুরী, মন্দারমণি ঘুরবো, বাইরে কোথাও বাইরের কান্ট্রি, বাইরের রাজ্য, স্টেটে গিয়ে ঘুরে আসবো, কিন্তু কোনো সময় নিজের পরিবারের সদস্যদের বাড়ি যাওয়ার সময় হয় না। বা বর্তমান দিনে মোবাইলটা এতটা কাছের হয়ে গেছে যে মোবাইলে দেখে দেখেই আমি কি করছি, নিজের ইচ্ছে পূরণগুলো করে চলেছি। তো একটা শিশু ছোট্ট অবস্থাতে সে কোনোদিনই কিন্তু বুঝতে পারে না যে কোন সময়ে কোনটা করা উচিত। তো আমরাও অনেকেই, প্রত্যেকের যারা বিবাহিত রয়েছে তাদেরই প্রত্যেকের হয়তো সন্তান রয়েছে বা পরবর্তীকালে সন্তান হবে, এবং যারা বিয়ে করেননি আগামী দিনে বিয়ে করবেন বা তার সন্তান সন্ততিদের সেভাবেই তৈরি করার চেষ্টা করবেন। তো যাই হোক, দেখা যাচ্ছে একটা ছোট্ট সন্তান, সে কিছুই জানে না, তাকে যেটুকুই শিখিয়ে দেওয়া হয় সেটুকুই সে বলে। তো এমন একদিন হয়েছে, হঠাৎ করে তার পড়াশোনা, আঁকা, বিভিন্ন কাজে প্রত্যেকেই, ছোট শিশুরা ব্যস্ত থাকে নিশ্চয়ই প্রত্যেকেই জানো, যে সকালবেলা শুরু হলো, ব্যাগটি কাঁধে নিয়ে কোথায় চললো, স্কুলে। স্কুল থেকে ফিরে এলো, হয় আঁকার ক্লাস, না হলে আবৃত্তির ক্লাস, না হলে নাচের ক্লাস, এগুলো নিয়েই ব্যস্ত। তার বাড়িতে কে আসছেন, কখন যাচ্ছেন, তার দেখার সময় নেই। আর বাবা মা তাকে এমনভাবেই তৈরি করেছেন যে কোনো সময় কেউ এলে তাকে শিখিয়ে দেওয়া হয় যে কি বলতে হবে। আমরা অনেক সিনেমাতেও দেখি যে ছোট বাচ্চাদের যেটা শিখিয়ে দেওয়া হয় সেটা বলে, কিন্তু পরবর্তীকালে যেটা সত্যি ঘটনা সেটাও কোনো না কোনো সময় তার মুখ থেকে বেরিয়ে পড়ে। তো এমন একদিন হয়েছে, বাবা মা সিনেমার টিকিট কেটেছে। আমরা প্রত্যেকেই এখন মোবাইলে পেয়ে যাই, তাই সিনেমা দেখার সময় নেই বা বাইরে যাওয়ারও সময় নেই। সিনেমা দেখতে পছন্দ করি কিন্তু মোবাইলেই দেখে নিই। কিন্তু দেখা যাচ্ছে যে বাবা মা একদিন সিনেমা দেখার টিকিট পেয়েছেন, তো ছেলেও জানে, ছেলেকে বলা হয়েছে যে আজকে এই টাইমে আমি কি করতে যাব, আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাব। তো সিনেমা দেখার যে টিকিট পেয়েছে, কনফার্ম টিকিট, যেরকম আমরা ট্রেনে উঠলে কনফার্ম টিকিটের আশায় বসে থাকি, সেরকম সিনেমা হলেও তার টিকিটটি কনফার্ম হয়েছে, সে জানে। এমনকি যদি কেউ আসে তাকে বলে দিতে বলা হয়েছে যে বাবা মা নেই, ঠিক আছে। তো ইতিমধ্যে তার পরিবারেরই দাদু ঠাকুমা এসে উপস্থিত হয়ে যায় বাড়িতে। তো দাদু ঠাকুমা উপস্থিত হয়ে যাওয়ায় ছেলেদের ক্ষেত্রে বা সন্তানের ক্ষেত্রে দেখবে, বিয়ে যখন হয়ে যাচ্ছে তখন তার দাদু দিদাই হচ্ছে গিয়ে সব থেকে আপন, কিন্তু দাদু ঠাকুমাটা অনেকটা দূরের হয়ে যায়, তাদের কাছে এতটা গুরুত্ব থাকে না। তো দাদু ঠাকুমা চলে আসায় বাবা মা ওপরে রয়েছেন, ওপর থেকে বুঝতে পারছেন যে রিক্সা করে কে এসছে, না আমার যে স্বামী তার বাবা মা এসে উপস্থিত হয়েছে। তো দেখা যাচ্ছে উপস্থিত ঘরে যখন ঢুকতে যাবেন তখন ছেলেকে শিখিয়ে দেওয়া হয়েছে যে বলে দে কি না বাবা মা বাড়িতে নেই। তো চলে রীতিমতো দাদু ঠাকুমা এসে দরজাতে ঠোকা দেওয়া মাত্রই কি করেছে, বেরিয়ে এসে বলছে যে বাবা মা তো নেই, না কোথায় গেছে, না বাবা মা তো অনেক দূরে, কোথায় গেছে সেটাও জানি না। ঠিক আছে, তাহলে ভেতরে বসার নিশ্চয়ই ব্যবস্থা হবে, নিজের দাদু ঠাকুমাকে তো আর বের করে দিতে পারবে না। তো ভেতরে বসার জায়গা দিয়েছে কি দেয়নি, সেই মুহূর্তে বর্তমানে এখন মোবাইল হাতে রয়েছে, মোবাইলের রিংটোন বা যে একটা থাকে না, মোবাইলের ফোন বাজলে বোঝা যায়। তো কোনো কারণে ভেতরে মোবাইল কেউ না কেউ ফোন করেছে। তো নিচের তালাতে বসে দাদু ঠাকুমা চিন্তা করছে যে ছেলে আর বৌমা কখন ফিরবে। ছেলেকে তার নাতিকে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর পায়নি যে কখন ফিরবে,
সেটাও শিখিয়ে দেওয়া হয়েছে না বলতে, যে কখন ফিরবে জানি না। তো দেখা গেল সন্ধে হয়ে আসছে, তারা সেখানেই ওয়েটিং রুমের মতো চুপচাপ বসে রয়েছেন। মোবাইল বাজছে, মোবাইলে কথা বলছে, কিন্তু বুঝতে পারছেন না দাদু ঠাকুমা এটাই আমার সন্তান কিনা। বাবা, তো কোনো কারণে তারা এই বাবা মায়ের সঙ্গে এখনো তুই তৈরি হয়নি। ছেলের তার মানে সেই ছোট্ট ছেলেটি কি করবে বুঝতে না পেরে বলে ফেলে যে বাবা মা এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। গল্পটা কোন জায়গাতে বলতে চাইলাম, তার মানে তার কোন কাজটা করা উচিত, কোনটা বলা উচিত সেটা সে ঠিক করতে পারেনি, তাই বলে ফেলেছে। কারণ ছোট্ট শিশু কি সে বুঝতে পারবে যে এটা তো আমাকে বাবা মা শিখিয়ে দিয়েছিল যে বলে দিতে যে তোমরা যেহেতু এসছো বাবা মা নেই, ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ বাদে দেখা গেল যে বাবা মা ওপরে রয়েছেন, সিনেমার টাইম যখন টিকিট রয়েছে সেই টাইমে ওপর থেকে নেমে এসে যেন দাদু ঠাকুমা নিজের সন্তান, নিজের বাবা মাকেও চিনতে পারছে না। কেন না, তারা এতটাই ব্যস্ততার জীবনে থাকে যার ফলস্বরূপ নিজের বাবা মাকেও একসময় ভুলে যেতে নিজেই আমরা অনেকটা পছন্দ বোধ করে। কেন না, তার স্ত্রী এমনভাবেই তার বাবাকেও তৈরি করে নিয়েছে যাতে কোনো সময়ই তার যে বাবা রয়েছে তাকে দেখা উচিত, তার মা রয়েছে তাকে দেখা উচিত, সেটাও তারা ভুলে গেছে। তো সন্তানটি এরকম বলতে বলতে যখনই প্রকাশ পেয়ে গেছে, তার মা দরজার বাইরে থেকে শুনে নিয়েছে যে তার বন্ধুকে বলে ফেলেছে। হঠাৎ মা এসে তাকে কি করে, প্রহার বা বেত্রাঘাত বা চড়চাপাটি দিয়ে। কবি অসাধারণভাবে লিখছেন। আমি আগে প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম যে এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অনেক হিসাবে অনেক বিভিন্ন দিকে চিনি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ দিক আমার কাছে মনে হয় তার মানব প্রেম। এবং তাই তার মানব প্রেমের জন্য তিনি একটা অসাধারণ কবিতা লিখেছেন, যেটা আমি পাঠ করে শোনাতে চাই। যেটা আমি খুব ভালো আবৃত্তি বলতে পারি না, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করছি। ভগবান, তুমি যুগে যুগে দুঃখ পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বড় নয় তারা, সরল তারা, তবুও বাহির দ্বারে আজও তোর দিনে ফিরানুন তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা মুক্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুদাই শুধুই অশ্রু জলে। যারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বসেছ ভালো? এই কবিতার পরে আমি সবার আমি সমান বয়সী যে, তুমি আমার যত থ্যাংক ইউ সো মাচ অলকা। এবার আমাদের প্রোগ্রাম শেষ আনুষ্ঠানিকভাবে, কিন্তু অডিয়েন্সের পিছন দিক থেকে এবং আমাদের বিশেষভাবে হিমন্তের উত্তেজনায় আমাদেরকে দ্বিতীয়বারের জন্য আমরা দুলাল স্যারকে ডাকছি। দুলাল স্যারের ভাষাতে শুধু তোমার জন্য কবিতাটি নির্ঝরের স্বপ্ন আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের কর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ উঠিয়া রাখিতে নারী। ঘর ঘর করে কাঁপিছে ভূধর, শিরারা শিরাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিয়া সলিল পড়েছে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগল
পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন বেঁচে পড়ান, কিসের আধার কিসের পাষাণ। পুতলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ পাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে চালাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে কল কল গে খল খল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে বোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। তুমি আর বেশি ফলো করো না, এই কথা আমি নিজের মতো বলতে সোনাটা অফ করবে না, এখানে একটা ছবি তুলছে, এটা শুয়ে গেছে ওইটার এটা সহ একবারে ছবি একটা তুল, একটা ছবি তুল ভালো করে, সেখান থেকে এখান থেকে দাঁড়া আমি করবো ছবি তুল একটা
বাসি ওগো তারি বাসি।